গত ১.৫ বছরে শুধুমাত্র আলোচনাই ছিল। সেই আলোচনাগুলোর প্রাতিষ্ঠানিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি আমরা পাইনি, কিংবা সেই স্বীকৃতি থাকারও কথা ছিল না। এবার সেই আলোচনাগুলোর একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তৈরি হলো। আলোচনাগুলো যখন সংসদে উত্থাপিত হলো এবং সংসদে ফলাও করে বলা হলো, সংসদের সব বক্তব্যই যেহেতু অন রেকর্ড থাকে, সারা জাতি শুনতে পায় এবং সেগুলো আনুষ্ঠানিক বক্তব্য হয়ে যায়। সেই ব্যাপারের মাধ্যমে এবার আমরা জানতে পারলাম মেটিকুলাস প্রফেসর ইউনূসের আমলে অর্থনীতির চাকা এবং শিক্ষার চাকা, এই দুই চাকার দখল নিয়েছিল জামাত ইসলামী এবং এনসিপি। এই বক্তব্যগুলো এসেছে স্বয়ং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে। ভয়াবহ এই তথ্য সংসদে তিনি ফাঁস করে দিলেন। অনেকটা গুঞ্জনের মতোই ছিল, আলোচনা ছিল। সেই আলোচনাতে এমনভাবে তিনি ঘি ঢেলে দিলেন সেই আলোচনার আগুনে, যে সেটা এখন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সংসদের সেই বক্তব্যের অংশবিশেষ আপনাদেরকে শোনাবো এবং আলোচনা করে বোঝার চেষ্টা করব কিভাবে মেটিকুলাস ডিজাইনে অর্থনীতি এবং শিক্ষা, এই দুটো খাত, একটা দেশের সব থেকে বড় এই দুটো খাত কিভাবে জামাত এবং এনসিপির নেতারা দখল করেছিল বলে অভিযোগ করছেন সালাউদ্দিন আহমেদ। যদিও তিনি দলের নাম উচ্চারণ করেননি, কিন্তু উচ্চারণ তো সব কিছুতে করতে হয় না, একেবারেই বোঝা যায় স্পষ্ট করে। সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অর্থনীতি এবং শিক্ষা, এই দুই খাত দখল করার কথা। তাহলে প্রশ্ন আসে যে অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি তাহলে কি করেছে? বিএনপির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে জামাত যখন সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, এটা কিন্তু একেবারে টক অফ দ্য কান্ট্রি ছিল, কিন্তু অনানুষ্ঠানিক ছিল আলোচনাটা, যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র, বিশেষ করে উচ্চশিক্ষাক্ষেত্র, সমস্ত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দখল করে ফেলেছিল জামাত এবং শিবির। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি একেবারে 99%ই জামাতের লোকজনকে বসানো হয়েছিল এবং বসাতে সমর্থ হয়েছিল জামাত। বাংলাদেশ ব্যাংকের প্রধান সহ ব্যাংক সেক্টরটা আধিপত্য বিস্তার করেছিল জামাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ ব্যাংক সেক্টরে যেভাবে আধিপত্য নিতে হয়, সেই আধিপত্যের ব্যাপারটা মেটিকুলাস ইউনূস সরকারকে দিয়ে জামাত বুঝে নিয়েছিল। শিক্ষাক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এনসিপির এক ধরনের দখলদারিত্ব দেখলেও পুরো দখলদারিত্ব ছাত্র শিবিরের ছিল। এবং এই যে দখলদারিত্ব ব্যাপারটাকে আমি নেগেটিভলি বলছি না, পজিটিভলি বলছি, যে তারা এটাকে দখল করতে পেরেছিল, করায়ত্ত করতে পেরেছিল, নিজেদের হাতের মুঠোয় নিতে পেরেছিল বলেই আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি এবং বিএনপি দল, যেটা ছাত্র দল, সেই ছাত্র দলের ভরাডুবি। তাহলে কি বিশ্ববিদ্যালয় ভিসিগুলোই এই ভরাডুবির নেপথ্যে একটা বড় কাজ করেছেন? সেই সময় ছাত্র সংসদ নির্বাচনের ভরাডুবির প্রেক্ষিতে আলোচনা হচ্ছিল যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব যদি জাতীয় নির্বাচনে পড়ে, তাহলে একই চিত্র জাতীয় নির্বাচনে হবে। কিন্তু তখন যারা সত্যিকার অর্থেই বুদ্ধিজীবী, তারা বলেছিলেন যে একটা বিশ্ববিদ্যালয়ের 20,000 30,000 ছাত্রছাত্রীর মধ্যে নির্বাচন আর 18 কোটি মানুষের নির্বাচন, এই দুই নির্বাচনকে যারা এক করে দেখে, তারা আসলে পাগলের স্বর্গরাজ্যে বসবাস করছে। প্রকৃত চিত্র আমরা সেটাই দেখলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে একচ্ছত্র আধিপত্য, সেই আধিপত্য কি সঠিক, সাবলীল, একেবারে আস্থাসম্পন্ন ভোটেই হয়েছে, নাকি এর পেছনে কোনো কারুকাজ আছে? সেই প্রশ্নটাও আসে সালাউদ্দিন আহমেদের এই গতকালকে সংসদে দেয়া বক্তব্যের মাধ্যমে। এক্স্যাক্টলি তিনি কি দাবি করছেন, একটু শুনে আসুন তার বক্তব্যটা। বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক দখল কারা করেছিল মাননীয় স্পিকার ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটা এই দেশের মানুষ জানে। বাংলাদেশ ব্যাংক কাদের নেতৃত্বে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে, আর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যদেরকে কারা নিয়ন্ত্রণে নিয়েছিল মানুষ? এই যে সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিচ্ছেন যে আমরা বলতে চাই না
কে বাংলাদেশ ব্যাংক দখল করেছিল, কারা বাংলাদেশ ব্যাংক দখল করেছিল, কারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছিল, দখলদারিত্ব করেছিল, সেগুলো আমরা বলতে চাই না। এবং তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংক দখল করে, ব্যাংক সেক্টর দখল করে অর্থনীতির 12টা বাজিয়েছে। অর্থনীতির আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনীতির চাকাটা একটু সচল হবে, কিন্তু সেটা না করে আরও বেশি ধ্বংস করা হয়েছে অর্থনীতিকে, যার মানে নাকাল অবস্থা এখন বিএনপির কাঁধে এসে পড়েছে। সেই নড়বড়ে অবস্থাকে নিয়ে বিএনপিকে চলতে হচ্ছে, এরকম অভিযোগও তিনি করেছেন। তার মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে দেয়া হয়েছিল তিনি কি জামাতের লোক? এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় বিএনপি তাহলে পারল না সেই জায়গাটা দখল করতে। বিএনপি আসলে দৃশ্যমান কোন জায়গাটা পেরেছিল অন্তর্বর্তী সরকারের আমলে নিজেদের আধিপত্য তৈরি করতে? একমাত্র অ্যাটর্নি জেনারেলের জায়গাটা বিএনপি আদায় করতে পেরেছিল। কিন্তু স্মরণ থাকে যেন সেটাও প্রফেসর ইউনূস দায়িত্ব নেয়ার আগেই অ্যাটর্নি জেনারেলের নিয়োগটা হয়েছিল। প্রফেসর ইউনূস নিয়োগের পরে কিন্তু অ্যাটর্নি জেনারেল বর্তমানে যিনি আইনমন্ত্রী আসাদুজ্জামান, তাকে নিয়োগ দেওয়া হয়নি। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার আগেই অ্যাটর্নি জেনারেল হিসেবে আসাদুজ্জামানের নিয়োগ হয়েছিল। তার মানে প্রফেসর ইউনূসের আমলে দৃশ্যত বিএনপি এই দেশে কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি। কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল, সেটা হচ্ছে যে ওই টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এই স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে চাঁদাবাজি, সারা দেশে ব্যাপক চাঁদাবাজি, এই অভিযোগগুলো কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছরে শোনা গেছে। কিন্তু ওই বিএনপির তৎকালীন নেত্রী, এখন তো বহিষ্কৃত, রুমিন ফারহানা এমপি, তিনি বহু টকশোতে দাবি করেছেন যে চাঁদাবাজির অভিযোগ করছেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? একটা দল তার কোনো কর্মীর কোনো অপরাধ পেলে সর্বোচ্চ তাকে দল থেকে বহিষ্কার করতে পারে, এর বেশি তো কিছু করতে পারে না। কিন্তু সরকারের তো দায়িত্ব তাকে আইনের আওতায় এনে শাস্তির নিশ্চিত করা, কিন্তু সেটা সরকার করছে না কেন? এবং রুমিন ফারহানা তখন একটা কথা বলেছিলেন, সরকার এই কারণেই করছে না যে সরকার চায় রাজনীতিবিদরা আরও বেশি পচে যাক, এরকম চাঁদাবাজির অভিযোগ একের পর এক আসুক, রাজনীতিবিদরা পচে যাক, রাজনীতিবিদদের ওপরে মানুষের বিতৃষ্ণা তৈরি হোক, যেন মানুষ একসময় বলে যে প্রফেসর ইউনূসই ভালো, প্রফেসর ইউনূসই 10 বছর আরও থাকুক, 50 বছর থাকুক, যেটা প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বহুবার বলার চেষ্টা করেছেন। জনগণ নাকি তাদেরকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। তার মানে বিএনপি আসলে প্রফেসর ইউনূস সরকারের আমলে কোনো সেক্টরই দখল করতে পারেনি, এক ধরনের অসহায় অবস্থার মধ্যে ছিল। শিক্ষা এবং অর্থনীতি, এই দুটো খাত, আবার এটাও বলা হয় যে হাসপাতাল, স্বাস্থ্য খাত জামাতের এমনিতেই তো মানে প্রাইভেট হাসপাতাল ব্যবসা জামাতের দখলে, তারপরেও স্বাস্থ্য খাতকেও তারা নিজেদের করায়ত্তে নিয়েছিল, এটাও অনেকে মনে করেন। মিডিয়াতেও তাদের একটা বড় আধিপত্য ছিল। মিডিয়া জামাত এবং এনসিপির দখলেই ছিল মিডিয়া, এবং সেই সময়ের মিডিয়াতে আমরা দেখেছি বেশিরভাগ গণমাধ্যম, বেশিরভাগ পত্রিকায় ওয়েবসাইট খুললেই দেখা যাবে যে প্রথম যদি আপনি 8টা লিড নিউজ দেখেন, সেই 8টা লিড নিউজের 6টাই হয়তো জামাত এনসিপির, বাকি 1-2টা হয়তো বিএনপির, এরকমটা কিন্তু দেখা গেছে নিয়মিত। তার মানে সংবাদপত্র, গণমাধ্যমটাতেও তাদের একটা বড় প্রভাব ছিল। এটা বলছি না যে তারা দখল করেছে, হয়তো তারা যে কোনোভাবে হোক, যে কোনো মেকানিজমে তারা তাদের প্রভাবে নিতে পেরেছিল। কিন্তু বিএনপি এই অর্থনীতি, শিক্ষা খাত, হাসপাতাল, স্বাস্থ্য খাত কিংবা গণমাধ্যম কোনোটাই কিন্তু নিজেদের করায়ত্তে নিতে পারেনি। 2-1টা বিচ্ছিন্ন গণমাধ্যম যেগুলো তাদের একেবারে অতীত মালিকানা, যেমন বাংলাভিশন, যেমন এনটিভি, এগুলো তো তাদের মানে একেবারে নেতাদের, মানে একেবারে মোসাদ্দেক হোসেন ফালুর এনটিভি, সাদেক হোসেন খোকার বাংলাভিশন, এটা তো ঐতিহাসিকভাবে তাদেরই প্রতিষ্ঠান। এরকম 2-3টা প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠানই কিন্তু বিএনপির পারপাস সার্ভ করেনি অন্তর্বর্তী সরকারের আমলে। সুতরাং বিএনপি পুরোটাই, মানে পুরো 1.5 বছর, প্রফেসর ইউনূসের 1.5 বছরে অনেক বেশি আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হয়েছে যে এত কিছু প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও নির্বাচনে বৈতরণী পার হওয়া তাদের পক্ষে সম্ভব হবে কিনা। এবং এই নির্বাচনের বৈতরণী পার হওয়া তাদের পক্ষে সম্ভব হয়েছে মূলত
দেড় বছর ধরে প্রফেসর ইউনূসের যে মপতন্ত্র কায়েম করা এবং সেই মপতন্ত্রে এনসিপির একটা সাপোর্ট করা এবং এই এনসিপির সঙ্গে জামাতের জোট, জামাতের একেবারে নির্বাচনের শেষ মুহূর্তে এসে ডিসেম্বরের দিকে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের যে অবস্থা, মানে সাংগঠনিক অবস্থা, তাদের নেতাদের বক্তব্য সহ নানা কারণে তাদের অনেকটা পিছিয়ে পড়তে হয়েছে। তার আগে পর্যন্ত 2025 নভেম্বর পর্যন্ত জামাতের অবস্থা যত ভালো ছিল তার চাইতে অনেক খারাপ হয়ে গেছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ে এসে। এই সব কারণেই তারা আসলে পেরে ওঠেনি। কিন্তু সালাউদ্দিন আহমেদ সংসদে যখন স্পষ্ট করে দাবি করলেন যে এই যে শিক্ষা খাত, বিশ্ববিদ্যালয়গুলো এবং বাংলাদেশ ব্যাংক দখল করেছিল জামাত এনসিপি, অর্থাৎ তার বিরোধী শক্তিকে তিনি দায়ী করছেন, তখন কি ব্যাপারটা এরকম হবে যে এই খাতগুলোতে তৎকালীন সময়ে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে সেগুলোর বিচার করবে বিএনপি? বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে এক গাদা দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে। সেই দুর্নীতির কি বিচার হবে, বিএনপি করবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।